হুড়িতে থাকা মানবটা ধীর পায়ে এগিয়ে আসে, এমনভাবে এগিয়ে আসছে যেন তার শরীরে কোনো শক্তি নেই। এনির ভেতরে ভয় কাঁপছে। নিকোলা এতক্ষণ হিংস্রতার শিকার হয়ে যেত, তার শরীরের ওপর এক তাণ্ডব শুরু হয়ে যেত, তাহলে কি নাপিত ভাই? যদি উনি না হয়ে অন্য কেউ হয়? এনি আতঙ্কে জমে যায়, শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে ভয়ে। এই মুহূর্তে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। রাতের ঘন জঙ্গলের চারিপাশে হিংস্র পশু পাখির ডাক, রাতের নিস্তব্ধতা, গাছ ছমছমে পরিবেশ, সব মিলিয়ে এতক্ষণ এনির এতটা ভয় লাগেনি। সে সব ভয়কে উপেক্ষা করে শুধু একটা ভয় ছিল, নিক যাতে ওকে খুঁজে না পায়। প্রচুর ভয় পায় সে তাকে। এতদিন যতটা সাহস দেখিয়েছে সে থেকেছে সবচেয়ে বাহ্যিক রূপ। অভ্যন্তরীণ এনি নিককে একটা জানোয়ারের থেকেও বেশি ভয় পায়। লোকটা রেগে গেলে ঠিক কতটা হিংস্র হয়ে যায় সেটা মনে হতে গা হিম হয়ে ওঠে। তাকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটিয়েছে, ছুরি দিয়ে বারবার রক্তাক্ত করেছে, বাচ্চা পেয়ে শ্বাসরোধ করে রেখেছে, ভাঙা কাউচ দিয়ে রক্তাক্ত করেছে, চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করেছে। অন্ধকার একটা আলো বাতাসীন রুমে 3টা মাস বন্দি করে রেখেছে। এই 3টা মাস দুনিয়া কেমন হয় সে ভুলে বসেছিল। এই সব ভাবতেই শরীর কাঁটা দিয়ে উঠে। সে আর যেতে চায় না এমন নরকে। গলা ফেটে কান্না বেরিয়ে আসছে, শরীরে সামান্য শক্তিটুকুও নেই যে মানবটার থেকে সে পালিয়ে যাবে। পুরো শরীরে নিকের দেওয়া অজস্র ক্ষত, তার উপর আজ পালাতে গিয়ে আঘাত পেয়ে পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে। পা দুইটা ব্যথায় টনটন করছে, পায়ের নিচ থেকে এখনো হয়তো রক্ত পড়ছে। চোখ ঝাপসা হয়ে আসছে, শুধু দেখতে পাচ্ছে ছায়া মানবটা তার সামনে। হাঁটু ভেঙে শব্দ করেই বসে পড়ে। এনি চমকে উঠল। লোকটা কাঁপা কাঁপা হাতে এনির ময়লা রক্তাক্ত হাতটা স্পর্শ করে, সাথে সাথে 2 ফোঁটা চোখের জল এনির হাতের উপর গিয়ে পড়ে। এনি খুশিতে আত্মহারা হয়ে যায়। বেঁচে থাকা শেষ আলোকে দেখতে পেয়ে ফুঁপিয়ে উঠছে, অস্ফুট স্বরে আওয়াজে বলে, নাভিদ ভাই। লোকটা ভাঙা গলায় বলে, পাখি, আমার পাখি। এনি আচমকা হাউমাউ করে কেঁদে উঠছে। একটা বাচ্চা অনেকক্ষণ ভয় চেপে রাখলে ঠিক যেমন ব্যবহার করে, এনিও ঠিক তেমন হয়ে উঠেছে। এতদিন পর নিজের আপন মানুষকে দেখে যেন শান্তি ফিরে এসেছে। মরুভূমি না তৃষ্ণার্ত বুকে বর্ষণ হয়েছে। ভয়ে নাবিদকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠছে। নাভিদ ভাই, তুমি এসেছো? তুমি জানো আজ এই জঙ্গলে আসতে আমি ভয়কে উপেক্ষা করে এসেছি। এতক্ষণ মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ কুড়াল দিয়ে কুপাচ্ছে। চারপাশে হিংস্র বন পশুর ডাক, তার চেয়েও বড় ভয় ছিল নিক নামক পশুটার। চতুষ্পদী জন্তুরা তো হয়তো আমাকে একেবারে গিলে খেয়ে ফেলবে, কিন্তু এই নিক নামক অমানুষটা আমার তিলে তিলে গিলে খাচ্ছে। আমার খুব ভয় করছিল। নাবিতানিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে, তবুও যেন এক অদৃশ্য বাধা কাজ করছে। তার ছোট্ট পাখিটা, একজনের স্ত্রী, তাকে বুকে আগলে নেওয়াটা কি উচিত? নাবিদ নিজের চিন্তা ভাবনাকে নিজেই ধিক্কার জানায়। এটি বিয়ে ছিল না। বিয়ে নামক শব্দ প্রয়োগ করে আটকে রেখেছিল, শারীরিক মানসিক টর্চার করেছিল। এটা বিয়ে হতেই পারে না। তাছাড়া এনি নিককে ঘৃণা করে, 2 চোখে সহ্য করতেই পারে না নিক জেব্রান নামক ব্যক্তিটাকে। তাহলে জড়িয়ে ধরতে বাধা আসবে কেন? আনাস্তাসিয়া এনি তার ভালোবাসা। মাত্র 7 বছর বয়স থেকে নাভিদ ওকে আগলে রেখেছে, পর্যাপ্ত সময়ের অপেক্ষা করেছে। তার জীবনের সব থেকে বড় কালো অধ্যায় পিছনে ফেলে এসেছে। তাকে ভালোবেসে অমানুষ নামক নরখাদক থেকে মানুষ হয়েছে, ধর্মহীন পিশাচ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সব স্যাক্রিফাইস তো ছিল এই ছোট্ট মেয়েটার জন্য। তাকে আগলে রাখার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে সে। তাহলে আজ কেন সে অন্যের হবে? কেন সে অন্যের বউ হয়েছে? আর হলেই বা কি? এই বিয়েটা তো অর্থহীন। নাবিতানিকে 2 হাত দিয়ে আগলে নিয়ে মিষ্টি সুরে বলে, আমি পাশে আছি পাখি। এখন কারোর শক্তি হবে না তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত আমি তোমাকে আগলে রাখবো। একবার ভুল করেছিলাম, তাই নিক তোমাকে নিয়ে পালাতে পেরেছিল। আর সেই ভুল করব না। ইনি কান্না করতে করতে ক্লান্ত শান্ত হয়ে আসে। নাবিতের বুকে মাথা রেখে আছে, ভাবতে ঠোঁট ভেজায়। শব্দহীনভাবে সরে আসে সে জায়গা থেকে। এক অজানা এক দেয়াল বাধা দিচ্ছে, এই বুকটাকে আপন মনে হচ্ছে না। এনি বিরক্ত হয়ে উঠে হঠাৎ এমন অনুভূতির কারণে। নাবিদ এনি চোখের পানি মুছে দেয়। এনি নাচছে, নাবিদের দিকে তাকিয়ে বলে,
নাবিদ ভাই। পাখি। এনি চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, হাজারটা জিজ্ঞাসা করো। সঠিক উত্তর দেবে তুমি? মিথ্যা বলেছি কখনো? তুমি আমার দেখার সব থেকে শুদ্ধ পুরুষ নাবিদ ভাই, যার জীবনে কোনো কলঙ্কের ছাপ নেই। তবুও অনুমতি চাচ্ছি, সঠিক উত্তর দেবে তো? নাবিদ এনির অস্বাভাবিক কথায় কিছুটা চুপ থাকে, পুনরায় শ্বাস নিয়ে বলে, সঠিক উত্তর দিব। প্রমিস করো। প্রমিস করলাম। এনি নাবিদের চোখে চোখ রেখে বলে, নিক জেভরানের সাথে তোমার কিসের সম্পর্ক? প্রথম দিন যেদিন তুমি আমায় নিতে মেনশনে গিয়েছিলে, তখন তোমাদের কথোপকথন শুনে মনে হচ্ছিল তোমরা অনেক আগের পরিচিত। কি সম্পর্ক তোমাদের? কিভাবে চেনো তুমি ওনাকে? এনির এমন অপ্রত্যাশিত প্রশ্নে নাবিদ অপ্রস্তুত হয়ে পড়ে। এনির তির্যক চাহনি ভেতরটা নাড়িয়ে তুলছে, নিচের ঠোঁট কামড়ে এদিক সেদিক তাকায়, ছোট্ট করে নিম্ন আওয়াজে বহু কষ্টে উত্তর দেয়, কিছু না, কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার। উনি তোমার ক্ষতি করেনি কেন এখনো? নাবিদ হুট করে তাকায় এনির দিকে। এনির দৃষ্টি এখনো নাবিদের দিকে। নাবিদ এই দৃষ্টি উপেক্ষা করতে পারছে না, চোখে চোখ রেখে ভাবতে পারছে না কিছু। নাবিদ এনির মুখটার দিকে তাকিয়ে বলে, তুমি অসুস্থ পাখি, আগে বাড়িতে গিয়ে ফ্রেশ হও, এইসব প্রশ্ন পরে করো। কিন্তু আমার যে এখন উত্তর জানতে ইচ্ছে করছে, শান্তি পাচ্ছি না আমি কিছুতেই। বলো না, উনি তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি জানো নাবিদ ভাই, গার্ডরা আমার দিকে সামান্য তাকিয়েছিল বলে তাদের কলিজা টেনে নিয়ে এসেছে। মাথা কেটে ফেলা হয়েছিল তাদের, যেমনটা 1.5 বছর ধরে আমার সাথে হচ্ছে। তুমি আমায় ভালোবাসো জানা সত্ত্বেও তোমার কেন ক্ষতি করেনি? আমি প্রতি সেকেন্ডে সব থেকে বেশি ভয় পেয়েছি তোমায় নিয়ে। এই লোকটা তোমার ক্ষতি করে দিলে আমি আরও একজন আপনজনকে হারাবো। তোমার ক্ষতি কেন করেনি সে? নাবিদের খুব ইচ্ছে করছিল তার পাখির কপালে চুমু দিতে, কিন্তু এই ইচ্ছেটা এখন প্রয়োগ করা উচিত নয়। নাবিদ শান্ত কণ্ঠে বলে, নিক গ্যাংস্টার হলেও বাইরে সেও একজন ব্যবসায়ী, আর ব্যবসা ক্ষেত্রে দু একবার কথা হয়েছিল সেটাই। তাছাড়া নিককে পার্সোনালিভাবে চিনি না, বাট গ্যাংস্টার বস নিক জেভরানকে পুরো ওয়ার্ল্ড চেনে। সবাই যা জানে আমিও ঠিক ততটুকু জানি। এখন আমাকে কেন মারেনি কি করে বলবো? হয়তো ব্যবসায়িক লাভে আমার উপর হামলা করেনি, তবে হামলা করলেও প্রতিঘাত করার ক্ষমতা একটু হলেও আছে পাখি। এনি ভাবুক হয়ে কিছুক্ষণ পর বলে, 1.5 বছর ধরে আমার কাছে যেসব কাটা মাথা আর কলিজা আসতো, সবকিছু কি নিক জেভরান পাঠাতো ভাইয়া? ওনার মার স্টাইল ঠিক তেমনই, যেমন ভাবে ওইগুলো ছিল। কোনোভাবে উনি নয় তো? নাবিদ ঠোঁট ভিজিয়ে বলে, হতে পারে। হতে পারে মানে? ওনার সাথে আমার সম্পর্ক 3 থেকে 4 মাস। 1.5 বছর ধরে এই বর্বরতা চলছে আমার সাথে। যতজন পুরুষ আমার দিকে তাকিয়েছিল, ঠিক ততজন ব্যক্তির কাটা মাথা আর কলিজা আমার কাছে এসেছে। আরো অনেকের এসেছে যাদের আমি চিনিও না। এ পর্যন্ত প্রায় 200 বেশি কাটা মাথা আর কলিজা এসেছে। এই ঘটনা কিন্তু আমি আর তুমি ছাড়া কেউ জানে না। আপাকেও জানাইনি। এটা নিক জেভরান কিভাবে হবে নাবিদ ভাই? 1.5 বছর ধরে এই কাহিনী চলছে, অথচ তার সাথে সম্পর্ক আমার 3 থেকে 4 মাস হবে। এনি অতিরিক্ত শ্বাসের জন্য কথা বলতে পারছে না, তবুও বহু কষ্টে বাক্যগুলো উচ্চারণ করে। নাবিদ পর পর প্রশ্নে থতমত খেয়ে ওঠে। এনি কপালে হাত দিয়ে বলে, এখন একটা প্রশ্নের উত্তর আমি দিব না, আগে বাড়িতে গিয়ে মেডিসিন নিতে হবে, সুস্থ হবে, এরপর সব প্রশ্ন করো। উত্তর জানা থাকলে দিয়ে দিব। আমার কথাটা এড়িয়ে যাচ্ছ? আমি জানতে চাই এখন। অনেক দিনের এই প্রশ্ন আমার। নিককে জিজ্ঞেস করার সাহস হয়নি, কিন্তু তোমার কাছে তো ছোট থেকে সব আবদার করেছি আমি। তোমাকে হাজারটা প্রশ্ন করলেও ভয় কাজ করবে না আমার? উত্তরটা দিয়ে দাও না নাবিদ ভাই। জেদ কেন করছো পাখি? উত্তর জানা নেই আমার। সত্যি বলছো? তোমার সাথে আমি মিথ্যে বলি না। নিক যে কোনো সময় চলে আসতে পারে। বাইরে প্রাইভেট জেট অপেক্ষা করছে, আমাদের আজই ইরান ফেরত যেতে হবে। আমি ইরান যাব না নাবিদ ভাই। নাবিদ অবাক হয়ে বলে, কেন যাবে না পাখি? এখানে থাকলে আমরা ধরা পড়ে যাব। এনি নাবিদের দিকে তাকিয়ে বলে উঠছে, এখন যদি আমরা ইরান চলে যাই তাহলে আরো দ্রুত ধরা পড়ে যাব। নিক খুব ভালো করেই জানে আমি পালিয়ে গেলে ঠিক কোথায় যেতে পারি। আমার আপন বলতে তুমি আর আপা ছাড়া কেউ নেই। নিঃসন্দেহে তোমাদের কাছেই যাব আমি। সেই সূত্র ধরে উনি আমাদের খুঁজবে। আমাদের বাড়ি যেহেতু ইরান, তাই উনি সর্বপ্রথম ইরানেই যাবে আর খুব সহজেই আমাদের ধরে ফেলবে। তার থেকে বরং তুমি এখন যেমন আছো তেমনই থাকো, এমনভাবে অধৈর্য হয়ে থেকেও, যেমনটা এতদিন ছিলে। আমাকে খুঁজে না পেয়ে
আমি একটা জায়গায় লুকাই তো থাকবো, যেন নিক কখনো সেখানে পৌঁছাতে না পারে। তোমাকে জিজ্ঞেস করতে আসলে তুমি বলবে জানি না, নিককে দোষ দিবে। আজ ওর কারণে আমি হারিয়ে গেছি। নিকও তোমার অভিনয় বিশ্বাস করে ফেলবে, কারণ আমি যদি তোমার কাছে আসতাম তাহলে তো এখনো আফ্রিকায় থাকতাম না, ইরান চলে যেতাম আমাদের বাড়িতে। কিছুদিন এই নাটক চলতে থাকলে জানোয়ারটা এমনিতেই আমায় ভুলিয়ে যাবে। এনি কথাগুলো বলে থামে। নাবিদ মুচকি হাসে এনির কথায়। অনেকটা বড় হয়ে গিয়েছো তুমি পাখি। এনি মলিন হাসে বলে, পরিস্থিতি অনেক কিছুই করতে বাধ্য করে নাবিদ ভাই। দেখো না, যে অ্যানি সামান্য ক্ষত পেলে তোমাকে আর আপাকে নাচিয়ে ফেলতো, সেই অ্যানির শরীরে এখন অজস্র ক্ষতের দাগ। যে অ্যানির সামান্য জ্বর আসলে আমার আপা সেবা যত্ন করে সুস্থ করে তুলতো, তোমাদের সবাইকে আবল তাবল বলে নাজেহাল করে তুলতো, সেই অ্যানি দিনের পর দিন তীব্র জ্বরে পুড়ে রাত যন্ত্রণা ভোগ করেছে। পরিস্থিতি অনেক বদলে দিয়েছে নাবিদ ভাই। সাহস আমার বরাবরই ছিল, সাহস না থাকলে কি আর নিজের রক্তকে খুন করতে পারতাম? নাবিদ এনির মুখে হালকা স্পর্শ করে বলে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি পাখি। সুখ বলে দিবে তো বন্ধ রুমে আটকে রাখিনি। নাবিদের চোখ থেকে চিপচিপ করে পানি পড়ছে। এনি অধৈর্য হয়ে চোখের জল মুছে দিয়ে বলে, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে আগলে রাখতে পারিনি পাখি। তোমার বাবাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমাকে কখনো ক্ষমা করো না, আমি প্রচুর খারাপ। এনি মুচকি এসে বলে, তুমি না থাকলে আমার অস্তিত্ব সেই দিন এই বিলীন হয়ে যেত, তাই নিজেকে কোনোদিনও দোষ দিবে না। আচ্ছা নাবিদ ভাই, আপা কোথায়? নাবিদ এনির বাহু ধরে উঠে দাঁড় করায়। বাড়িতে গিয়ে সব বলছি। এনির আর প্রশ্ন করেনি। মূলত কথা বলার মতো শক্তি তার মধ্যে নেই। নাবিদ আচমকা এনিকে পাজা কোলে তুলে নেয়। এনি ভয়ে কাপা কাপা গলায় বলে, কি করছেন নাবিদ ভাই? আমি হেঁটে যেতে পারবো। তোমার সাথে আমার কিসের সম্পর্ক সেটা ভুলে যাও, কিন্তু এখন আমি একজন আহত ব্যক্তিকে সাহায্য করছি, তাই ভুলেও এর মধ্যে ঢুকো না। নাবিদ সামনে এগিয়ে গিয়ে বলে। এনি নিশ্চুপ হয়ে যায়। মেনশনের কথা ভাবতে গা হিম হয়ে আসে। নিক এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসেছে। সেই রুমে নেই। এতক্ষণে মনে হয় চিনি গিয়েছে। এখন কি করবে গ্যাংস্টার বস? প্রতিটা গার্ডকে কি মেরে ফেলবে? আর চিত্রা মাসির কি হবে? ওনার কোনো ক্ষতি করবে না তো? নিক জেব্রানের এই তীক্ষ্ণ দৃষ্টি অন্য কেউ কতটুকু দেখেছে জানানি, কিন্তু সে জমের মতো ভয় পায় সেই দৃষ্টিকে। কেমন ধারালো হিংস্র প্রকৃতির, যেন কোনো সিংহ তার শিকারীর দিকে তাকিয়েছে। ওইদিকে চিন্তায় এনির মাথাটা ফেটে যাচ্ছে। প্রভাতের নিসর্গ যেন এক অতল শান্তির প্রতিমূর্তি। রাত্রির অবসান বেলায় যখন সূর্যকিরণের প্রথম আভায় ধীরে ধীরে দিগন্ত চূড়া ভেদ করে, তখন সমগ্র প্রকৃতি নবজীবনের পরশে জেগে ওঠে। শিশিরে ভেজা ঘাসে পদচিহ্ন রাখলে মনে হয় যেন পৃথিবী নিজের সমস্ত ক্লানি ছেড়ে পুনর্জন্ম নিয়েছে। পাখিদের কুজন ও মৃদু বায়ুর মর্মর ধ্বনি আর দূর আকাশে ছায়াপাত করা রক্তিম সূর্য, সেই নির্মল পরিবেশে মানুষের অন্তর আত্মস্থ হয়। মন তখন জেগে ওঠে বিশুদ্ধতায়, আর জীবন যেন নতুন আশার বীজ বপন করে। সকাল কেবল দিনের সূচনা নয়, এ এক সূচি মুহূর্ত, যেখানে প্রকৃতি ও প্রাণ একত্রে উচ্চারণ করে নবজাগরণের মন্ত্র। বিশাল খাটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে গ্যাংস্টার বস নিক জেব্রান। নিক জ্ঞান হারিয়েছে। হাস্যকর হলো সত্যি। নাক দিয়ে অতিরিক্ত ব্লিডিং হওয়াতে যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারত। আরিশ নিরুপায় হয়ে হাতের মধ্যে ড্রাগ পুশ করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই নিকের জ্ঞান হারিয়ে ফেলে। আরিশ আর অধিরাজ মিলে পুনরায় ম্যানশনে নিয়ে আসে। রাস্তার আনাগোনা থেকে শুরু করে প্রতিটি জায়গায় এনির খোঁজ চলছে। এখনো পর্যন্ত কোনো সূত্র কেউ জোগাড় করতে পারেনি নিককে ড্রাগস দেওয়ার কারণে এক হিংস্র থাবার সম্মুখীন হতে হবে সেটা আরিশের অজানা নয়। দুই একটা ঘুষি খেলেও তার কিছু যাবে আসবে না, কিন্তু ওই মুহূর্তে নিককে আটকানোর প্রয়োজন ছিল। আরিশ ডিভান থেকে উঠে নিকের কাছে যেতেই নেবে, অমনি এখন সময় অধিরাজের আগমন ঘটে। আরিশ সেদিকে কপাল কুঁচকে তাকায়। অধিরাজ অধৈর্য হয়ে বলে, স্যার মেহের এসেছে? আরিশ আচমকা চেঁচিয়ে ওঠে। হোয়াট? আরিশের চেঁচানোতে অধিরাজের হতভম্ব হয়ে যায়। অধিরাজকে কিছু বলতে না দিয়ে আরিশ আঙুল দিয়ে ইশারা করে বলে, দ্রুত এটাকে এখান থেকে আটকা। নিকের এই অবস্থা দেখলে মেয়েটা আর কান্না করবে, বাজেভাবে ভেঙে পড়বে, বিভিন্ন প্রশ্ন করবে, ফলে আবারও মস্তিষ্কে চাপ খাবে। দ্রুত আশা থেকে আটকা।
যাতে ভুলেও জানতে না পারে নিক আর অ্যানির বিয়ের কথা। আরিশ নিঃশ্বাসের কারণে কথা বলতে পারছে না। অধিরাজ সান্ত্বনা দিয়ে বলে। শান্ত হন স্যার, মেহের মেনশনে আসেনি। আরিশ কপালে ভাঁজ প্রগাঢ় করে বলে। মানে কোথায় গিয়েছে তাহলে? বাগান বাড়িতে গিয়েছে। আরিশ বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলে। শিট, কার সাথে এসেছে, কখন এসেছে? অধিরাজ সাবলীল ভাবে বলে। একটু আগে এসেছে, বডিগার্ডদের সাথে এসেছে। পাগলামি করছিল, তাই দাদামশাই পাঠিয়েছে। আপনার নিয়ে আসার কথা ছিল, কিন্তু আপনি যাননি। আর এক মুহূর্ত দাঁড়ায় না, অধিরাজকে আদেশ দিয়ে বলে। নিকের কাছে থাকবে, 1 ঘন্টার ভিতরে আমি আসছি। জি স্যার। আরিশ দ্রুত পায়ে মেনশন ত্যাগ করে। চিন্তায় মাথার রক ছিঁড়ে যাচ্ছে। নাজলি যদি সব কিছু বলে দেয় তাহলে তার বোনটার কি হবে? আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এত বছর টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে কি লাভ যদি সমাপ্তি এমন হয়ে যায়? আরিশ আর কিছু ভাবতে পারছে না। মেয়েটা তার রক্তের কেউ নয়, কিন্তু আত্মার সম্পর্ক অনেক মজবুত। প্রায় 40 মিনিট পর আরিশ বাগান বাড়িতে পৌঁছায়। ফিঙ্গার টাচ করে করিডর পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করতে শান্ত হয়ে আসে। সাথে সাথে কপাল কুঁচকে ফেলে সামনে এমন দৃশ্য দেখে। নাজলি কিছু একটা বলছে আর মেহের খিলখিল করে হেসে উঠছে। দুজনের হাতেই ক্যান্সেল। অজান্তেই আরিশ মুচকে হাসে। মুহূর্তেই নিজের অবস্থান বুঝতে পেরে গম্ভীর হয়ে পড়ে। রিজুরা রাগ নিয়ে এগিয়ে যায়। নাজলি আরিশকে দেখে হাসি থামিয়ে দেয়। মেহের চোরা চোখে তাকায় ভাইয়ের দিকে। আরিশ রাগ দেখে ধমক দিয়ে বলে। তুই এখানে কেন এসেছিস? মেহের ধমকে উপেক্ষা করে সহজ ভাষায় বলে। ইচ্ছে হয়েছে তাই এসেছি। আমি আমার ভাইয়ের বউ দেখতে এসেছি। তুমি কেন রেগে যাচ্ছ ভাইয়া? তোমাকে তো আমি দেখতে আসিনি। আরিশ চল শক্ত করে বলে। জাস্ট শাট আপ মেহের। ভাইয়ের বউ কে তোর? লিসেন, তোর ভাই কাউকে বউ হিসেবে আনেনি, প্রয়োজনে এনেছে ব্যাস। প্রয়োজন শেষ হলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়া হবে। তাই আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করার চেষ্টা ভুলেও করিস না। মেহের নাজলির দিকে তাকায়। মেহেরের তাকানো দেখে নাজলি মুচকি হাসে। মেহেরের প্রচুর খারাপ লাগলো আরিশের কথায়, কিন্তু সে তার ভাইকে প্রতিটা রক্তবিন্দুতে চেনে। একমাত্র তাকে আর নিককে ছাড়া হয়তো কাউকে ভালোবাসে না। জীবনে কখনো বাসবে কিনা সেটাও নিয়েও সন্দেহ। জানা নেই কেন বিয়ে করেছে, এই রহস্য উন্মুক্ত করার ক্ষমতাও তার নেই। কিন্তু তবুও কেন জানি ভাইয়ের বউ হিসেবে নাজলিকে প্রচন্ড আপন আপন মনে হচ্ছে। তানভি আপুর পরে এই প্রথম কারোর সাথে সে ফ্রেন্ডলি কথা বলতে পেরেছে। মেয়ের কিছুটা শক্ত হয়ে বলে। যে কারণেই করো না কেন ভাইয়া, বর্তমানে কিন্তু নাজলি আপু তোমার স্ত্রী, সেটা তো আর অস্বীকার করতে পারবে না। যাই হোক, এইসব ঘাটাঘাটি করা আমার কাজ নয়, কখনো ঢুকিনি এইসবে, তাই আজও ঢুকবো না। তবে আমার ইন্দ্রিয় শক্তি বলছে আরিশ একদিন নাজলির প্রেমে মারাত্মকভাবে পিছলে পড়বে। এমনভাবে পড়বে যাকে মরণব্যাধি ক্যান্সার নামক আসক্তি বলে। কান্না করবে, ছটফট করবে কাছে পাওয়ার জন্য। মিলিয়ে নিও ভবিষ্যতে তোমার বোনের কথা। আরিশ কপাল কুঁচকে রাগ দেখিয়ে বলে। থাপ্পড় খেতে ইচ্ছে করছে? মেয়ের চোখের পাতা ছাপড়ায় বোকা হাসি দিয়ে বলে। মজা করছিলাম ভাইয়া, আর কখনো বলবো না। তোমার থাপ্পড় খেয়ে একজনকে অজ্ঞান হতে দেখেছি চোখের সামনে। এই থাপ্পড় খেলে আমি টিকবো না, আর আমি জানি তুমি আমাকে কখনো থাপ্পড় দিবেও না। আরিশ শান্ত গলায় বলে। প্রয়োজন হলে অবশ্যই দেব। শাসনের প্রয়োজন হলে করতে তো হবেই। যখন ছোট ছিলাম তখন শাসনের প্রয়োজন পড়েনি, আর বড় হয়ে গিয়েছি এখন শাসনের প্রয়োজন পড়বে। গাল ফুলাচ্ছিস কেন? কিছু করেছি আমি? শাসন করার কথা বলেছি, শাসন তো আর করিনি। আমি জানি আমার বোন কোনোদিন সেই ভুল করবে না যাতে আমার শাসনের প্রয়োজন পড়বে। ভুল করব কিভাবে? বাড়ি থেকে বের হতে পারলে তো ভুল করব। কলেজে গেলেও চারপাশে মন্ত্রীর সেনারা থাকে, মন মতো খেতেও পারি না এদের তাকানোর জন্য। মেয়ের গাল ফুলিয়ে বলে। আরিশ বোনের বাচ্চা মুখ দেখে চোঁচ কামড়ে হাসলো। নাজলি প্রচুর অবাক হলো এদের দেখে। তারা নিজের আপন জনদের সাথে ঠিক কতটা ভালো আর অন্যদের সাথে ঠিক ততটাই নিষ্ঠুর। কথাটা ভাবতে মুখ বাঁকায়। আরিশ এতক্ষণে নাজলিকে খেয়াল করে মুখের গম্ভীরতা চেনে বলে। 1 কাপ কফি নিয়ে আসবে? নাজলি কপাল কুচকায়। 2 কাপ বলতে মেহের আর আরিশের জন্য বুঝতে বাকি নেই। এখন যদি আরিশের জন্য বলা হতো কফি দেওয়ার কথা, তাহলে হয়তো নাজলি বুকের উপর নাই করে দিত। কিন্তু মেহেরকে খুব ভালো লেগেছে তার। কত সুন্দর পুতুলের মতো মিষ্টি একটা মেয়ে। এই মেয়ে নাকি এই নেকড়ের বোন, ভাবতে অবাক লাগে। ডিএনএর চেঞ্জ এত
কেন? চেহারা, ব্যবহার সবকিছু ভিন্ন। নাজলি একটা বাক্য উচ্চারণ করেনি, বিনা বাক্যে কিচেনের দিকে চলে যায়। নাজলির শান্ত ব্যবহারে আরিশ খুব অবাক হয়। মেয়েরকে ইশারা দিয়ে বলে, তুই উপরে যা, আমি আসছি। আর আমার রুমে যাবি, অন্য কোথাও নয়। মেয়ে সম্মতি জানিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই বলল, নাজলি আপুকে নিয়ে এসো ভাইয়া। আরিশ কথাটা শুনে উপেক্ষা করে। মেয়ের চলে যেতে আরিশ কিচেনের দিকেই যায়। নাজলি পাতিলে পানি নিয়ে বসাবে এমন সময় আরিশের শক্ত হাতের থাবার সম্মুখীন হয়। এক প্রকার ক্ষুদ্রতা নিয়ে নাজলিকে দেয়ালের সাথে চেপেই ধরে। আকস্মিক দেয়ালের সাথে আঘাত পাওয়াতে মনে হচ্ছিল হাড় সব ভেঙে যাবে। ব্যথায় মুখ খিচে ফেলে। আরিশ দুই বাহু চেপে ধরে দত পিষে বলে, এত ভালো ব্যবহার কেন করছো আমার বোনের সাথে? শত্রুর বোনকে এত কেয়ার? কি চলছে তো মাথার মধ্যে? কি করতে চাইছো? নাজলি প্রচুর বিরক্ত হয় এমন কথায়। রাগের শরীরটা কেঁপে ওঠে। ছোট থেকে সে রাগ কন্ট্রোল করতে পারে না। তারপর এমন অহেতুক আক্রমণে ইচ্ছে করছিল আরিশের গলাটা আলাদাই করে ফেলতে। নাজলি শক্ত গলায় বলে, মাথার মধ্যে খুব সুন্দর একটা চিন্তা চলছে, ভাবছিলাম কফিতে বিষ মিশ্রণ করে দিব। আরিশের মস্তিষ্ক জ্বলে ওঠে। শক্ত করে নাজলির চিবুক চেপে ধরে গর্জে ওঠে, তার বাচ্চা কলিজা টেনে নিয়ে আসবো আমার বোনের কিছু হলে। নাজলি আরিশের হাত ছাড়িয়ে বলে, অমানুষ কখনো মানুষের মর্যাদা বুঝে না, কিন্তু মানুষ ঠিকই মানুষের মর্যাদা বুঝে। আপনার হয়তো কারোর জন্য ভালোবাসা থাকতে না পারে, কিন্তু আমার যে থাকবে না তার কি মানে হয়? মেহেরকে দেখে যে কেউ ভালোবেসে ফেলবে, আর আমার কেয়ার করাটা কি খুব বেশি অপরাধ? শান্তিতে নিশ্চিন্তে থাকুন নিজ প্রাণের ডানহাত ক্রিমিনাল লিডার আরিশ। আর চাই করে আপনার বোনের ক্ষতি করব না। আপনার সাথে আমার শত্রুতা, ওর সাথে নয়। বিষ আপনাকে খাওয়াতে ইচ্ছে করে 1000 বার, বাট ওকে নয়। আরিশ কপাল কুঁচকে তাকায়। নাজলি রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এভাবে চেপে ধরার কোনো মানে হয়? নেকড়ের মতো এসে আক্রমণ শুরু করে দেয়, যেন হাড়গুলো ভেঙে যাবে। নাজলি রাগটাকে নিয়ন্ত্রণ করেনি। আচমকাই চোখ যায় পাশে থাকা চিলি সসের দিকে। আরিশের দিকে এক পলক তাকে ডান হাতে চুপি চুপি বোতলটা হাতেই নেয়, সামান্য আঙ্গুলের উপর নেয়। আরিশ নাজলির হাতের দিকে তাকে কিছু একটা বলতেই যাবে, তার আগেই মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। আরিশ কিছুটা অনুমান করার আগে চোখ বন্ধ করে ফেলে। ঝালে পুরো মুখ লাল হয়ে যাচ্ছে অতি মাত্রায়। ঝালে আরিশের মুখমণ্ডল দহন রেখা ফুটে উঠেছে এমন ভাব। কপালে ঘাম বিন্দু বিন্দু গুলি অগ্নিকন্যার ন্যায় টলমল করছে। চোখের পাতা কাঁপছে জ্বলন্ত লাল মরিচের পরশে। জিহ্বা আগুনের উত্তাপে এক প্রকার। গলায় যেন অগ্নিপিণ্ড গলে নামছে। বুকের ভেতর থেকে এক অদ্ভুত অস্থিরতা তার স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়েছে। সামান্য ঝালও সে খেতে পারে না। সেখানে চিলি সস তো স্বপ্ন ভাবতেও পারে না। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে কাঁপছে অনিয়ন্ত্রিত তাপে। নাজরির মুখের দুষ্টু হাসি দেখে আরিশের ক্রোধ আরও প্রজ্বলিত হয়ে উঠে। আরিশ ছোঁচ কামড়ে ধরে তাকালো নাজরির দিকে। ঝাল মিশ্রিত দহন এখন আরিশের রক্তে বেগবান স্রোতের মতো ছুটছে। দৃষ্টিতে অগ্নি চূর্ণের মতো তৃপ্তি। নাজরির মুখের দিকে তাকাতেই তার চোয়া শক্ত হয়ে উঠল। চোখের গভীরে জ্বলে উঠল অনুরেখা। অবদমিত আবেগের বিস্ফোরণে সে এক ঝটকা নাজরির কবজি চেপে ধরল। নাজরির শরীরে থাকা ওড়নাটা এক ঝটকায় টেনে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। শক্ত হাতে কোমরটা চেপে ধরে ছোটে ঠোঁট মিলিয়ে দেয়। তার ঠোঁটের উপর নিজের জ্বলন্ত ক্রোধ নিবিষ্টই করল। শেষ স্পর্শে প্রেম ছিল না, এই স্পর্শে ছিল প্রতিহিংসার দহন আর আধিপত্যের দাবানল। ঠোঁট দুটি যেন যুদ্ধক্ষেত্র। একদিকে পুরুষের উগ্রতা, অন্যদিকে নারীর আতঙ্কিত নীরবতা। নাজরির তীব্র ব্যথায় ছটফট শুরু করে। আরিশ আরও শক্তভাবে চেপে ধরে। আরিশ কোনো শব্দ উচ্চারণ করে না, কিন্তু তার নিঃশ্বাসের উত্তাপই ছিল হুমকির সমান। নাজরির চোখ এখন বিস্ময় ও ভয় মিশ্রিত তীব্র স্পন্দন। বর্তমান তার নিঃশ্বাস কাঁপছে প্রচণ্ডভাবে। ছোট রক্তিম হয়ে উঠেছে, কেটে রক্ত বের হচ্ছে অনেক জায়গা থেকে। হৃদস্পন্দন দ্রুততর ভাবে চলছে। আরিশ এখনো স্থির নয়। তার ক্রোধ এখনো শরীরের প্রতিটি পেশিতে টান ধরিয়ে দিয়ে রেখেছে। আরিশ অধৈর্যভাবে নাজলির ঠোঁটে চুমুই খেতে থাকে। আরিশের সাথে পেরে না উঠে নাজলি দেয়ালকে আঁকড়ে ধরে। আরিশ ঠোঁট ছেড়ে দিয়ে গলায় শক্ত করে কামড় খায়। নাজলি শব্দ করে আর্তনাদ করে ওঠে। আরিশ ঘন শ্বাস নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাজলির দিকে তাকিয়ে বলে, আমার আগুনে খেলতে এসেছো? এখন জেনে নাও সেই আগুনে কেমন দাহ হয়।
নাজলি কথা বলার মতো অবস্থাতেই নেই। ছোচের এমন অজস্র ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। ওপর থেকে মধুর বয়াম বের করে যতটুকু সম্ভব খেয়ে নেয়। ব্যথা সহ্য করতে না পেরে হাঁটু ভেঙে বসে ঠোঁটে স্পর্শ করে কান্না করে ওঠে। ব্যথায় ঠোঁট নাড়াতে পারছে না। এতক্ষণ মনে হচ্ছিল কেউ এসে ঠোঁটে দুইটা কাটা ছিঁড়া করছিল। এতটা উন্মাদ একটা মানুষ কিভাবে হয়? নাজলি রেগে শক্ত গলায় বলে, আমাকে কি শিয়াল ভেবে নিয়েছিলেন? রাক্ষসের মতো এমন অদ্ভুত আচরণ কেন করলেন সাইকো? আরিশের পুরো মুখ লাল হয়ে আছে। অধরে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সামান্য চুমুতে এই হাল? বেশি তিরিং বিরিং করলে সোজা বেডে ট্রান্সফার করব। বেড়ে গেলে মরে টরেও যেতে পারো। নাজলি অবাক হয় এমন কথায়। তীব্র ক্ষোভে উঠে দাঁড়ায়, এরপর হালকা হেসে বলে, এবার ভাবেন চাঁদ মামের ঠিক কত ভোল্টের কারেন্ট আছে? ঠিক কত ভোল্টের কারেন্ট আছে বলেন তো? আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, দেখি বাজারে বিক্রি করতে পারি কিনা। আমি কিন্তু একজন সায়েন্টিস্ট, এখনো হইনি, তবে পড়াশোনা চলছে। তার আগে চেপে ধরে বন্দি করে ফেললেন। অনেক সময় হাসপাতালে দেখতাম দম্পতিরা এসে কান্নাকাটি করতো, আমাকে কিছু মেডিসিন দিন স্যার, আমার চাঁদ মামার কারেন্ট নেই, ফলে স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, আমি ওদেরকে দিয়ে সাহায্য করব। হারিস হতভম্ব হয়েছে নাজলির কথায়। কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে ফেলে, কপট রাগ দেখিয়ে বলে। ফাক। আর বলতে পারেনি। নাজলি কথাটা সম্পূর্ণই করতে না দিয়ে বলে, কিছু কারেন্ট ভিক্ষে দিলে দেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তবু সুশীল ইংলিশ গালি দিয়েন না, বুঝতে কষ্ট হয়। আরিশ চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে। তীব্র ক্ষোভে কিচেন রুম থেকে প্রস্থান করে। আরিশের নাজেহাল অবস্থা দেখে নাজলি উচ্চস্বরেই বলে উঠছে, মন দিয়া নেয়া সমাজ মানা, চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বায়না। আরিশ হয়তো গানটা শুনেনি, না হলে এখন এমন অদ্ভুত গানের জন্য আবারও নাজলিকে হেনস্থার শিকারী হতে হতো। নাজলির গম্ভীর হয়ে উঠছে। এনির কথা আজ ভীষণ মনে পড়ছে। কতদিন হলো বোনটাকে চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে আদর করে দিতে পারে না। প্রতিটি নরপশুর বিচার হোক। নাজলির ছোচে আঙুল দিয়ে স্পর্শ করে চোখ খিচে ফেলে, পিপির করে উঠছে। খেয়ে তো নিয়েছিস, এতটুকু করে আর বাকি রেখেছিস কেন? সবটা ঠোঁটই খেয়ে নিতি, শালা সাইকো। পারতে পারতে উত্তেজনা। আরিশ রাগ কমানোর জন্য আধ ঘন্টা ব্যয় করে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রুমে ঢুকে বিছানার উপর চোখ যায়। মেহের এক হাতে কফি, অন্য হাতে মোবাইল টিপছে। কফি দেখে বুঝতে পারে নাজলি দিয়ে গিয়েছে। একবার ভেবেছে কফিটা ফেলে দিবে, আবারও কিছু একটা ভেবে ডান হাতের সাহায্যে নিজের কাপটাই তুলে নেয়। আরিশ মেহেরের কাছে গিয়ে বসে বলে, পড়াশোনার কি অবস্থা? তানভি ভালোভাবে পড়াচ্ছে? মেহের হাসি দিয়ে বলে, পড়াশোনা তো অনেক ভালো ভাইয়া, কিন্তু তুমি আর নিক্কি একটা ঘটনা জানো? কি ঘটনা? ঘটনা তো একটা ঘটে গিয়েছে ভাইয়া। কি ঘটেছে সেটা তো বলবি। মেহেরের চোখ চিকচিক করে ওঠে। অধিরাজ ভাইয়া তানভি আপুকে একসেপ্ট করেছে। দুদিন ধরে তারা প্রেম করছে। আরিশে কপাল কুঁচকে ফেলে। অধিরাজকে পরে দেখে নেব। তুই কিভাবে জানলি? তানভি আপু বলেছে। আচ্ছা। মেয়ের মন খারাপ করে বলে, সবার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, আমার ভালোবাসা কবে পূর্ণতা পাবে সেটা উপরওয়ালাই জানে। নিক কবে আমার হবে? আরিশ গম্ভীর হয়ে বলে, তোর মতো নিষ্পাপ ফুল তিমিরে ঢাকা মানবকে ভালোবাসতে কেন গেলি? নিক অনেক ভয়ানক মেহের, ভুলে যাও ওকে। নিককে ভুলে যাবে কথাটা ভাবতে গেলেও যেন শ্বাস বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে কেউ কলিজায় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কান্না মিশ্রিত গলায় বলে, আবারও বলছি, কাফনের কাপড়ের ব্যবস্থা করে রেখো, খাটিয়া বহন করার মতো শক্তি ধরে রেখো ভাইয়া। হয় তাকে আপন করব, নচেত মৃত্যুকে আলিঙ্গন করব। তাকে ভালোবেসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কলঙ্কিত নারী হতেও আমি মেহেরিমা মেহের রাজি আছি। আরিশ দুই হাত দিয়ে বোনকে আগলে নেয়, বক্ষের মধ্যে চেপে ধরে বলে, মৃত্যুকে আলিঙ্গন করলে আমাকে ভাই ডেকেছিস কেন? আমাকে অশুভ কথা বলো না ভাইয়া, আমি নিককে প্রচণ্ড ভালোবাসি, অপরাধ করিনি, সামান্য ভালোবেসেছি, পূর্ণতা কেন পাবো না আমি? আরিশ সব কথাকে উপেক্ষা করে বলে, শরীরের অবস্থা এখন কেমন? মাথা ব্যথা করে এখনো? মেয়ের বিরক্তি নিয়ে বলে, মেয়ের প্রতি সপ্তাহে ডক্টর আঙ্কেল ট্রিটমেন্ট করে যায় আর এতগুলো মেডিসিন দিয়ে যায়। মেডিসিন খেতে আর ভালো লাগে না।
সুস্থ হয়ে গেলেই আর খেতে হবে না। একা কোথাও যাস না। আমি এখন নিকের কাছে যাব, রাতে এসে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। উল্লাস কঞ্চে বলে। আমিও নিককে দেখতে যাব ভাইয়া, অনেকদিন হলো দেখি না। আরিশ ঠোঁট ভিজে আমতা আমতা করে বলে। বাইরে যাব, অন্যদিন যাস। মেয়ের মন খারাপ করে সম্মতি জানায় আরিশ, বেরিয়ে যায় রুম থেকে। সেডেটিভ হ্যাবিচুয়াল ড্রাগস বেশি মাত্রায় দেওয়ার ফলে নিকের জ্ঞান ফিরে প্রায় 12 ঘন্টা পর। এর আগেও অনেকবার ড্রাগ গ্রহণ করেছে সে, এখনও করে, তাই এতটা প্রভাব ফেলতে পারেনি। চোখ খুলে নিজেকে রুমে আবিষ্কার করে কপাল কুঁচকে ফেলে। মাথা ব্যথার কারণে কিছু বিশ্রী গালি প্রয়োগ করে। এনি বাড়িতে নেই, পালিয়েছে মনে হতেই শরীর আগুন জ্বলে ওঠে। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টেনে চুল ঘামচে ধরে। পুরোটা দিন পেরিয়ে যাচ্ছে, কোনো খবর পাওয়া যায়নি। বেয়াদব মেয়েচা কার সাথে শান্তি নিঃশ্বাস ফেলছে। নিক তীব্র ক্ষোভে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সব রাগ গিয়ে পড়ে আরিশের উপর। তখন ড্রাগস পুশ না করলে সে এতক্ষণ খুঁজে মাটির নিচে পুঁতে ফেলতো। আরিশের ব্যবস্থা তো সে পরে করে নিবে, আগে তো সে মেয়েকে প্রয়োজন তার। নিক দরজার সামনে আসতে অধিরাজ বাধা দিয়ে বলে। বস, আপনি অনেক উইক, এখন রেস্টের প্রয়োজন। ম্যাডামকে আমরা খুঁজছি। অসময় অধিরাজের এমন কথায় নিক নিজেকে সামলাতে পারে না, গলা চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে। সর সামনে থেকে, এতক্ষণ খোঁজের নামে আমার বাল ফেলেছিস। রিডিকুলাস। অধিরাজ চেয়েও আর আটকাতে পারেনি নিককে। গ্যাংস্টার বস নিক জেভরানকে আটকানোর ক্ষমতা কারণে নিঃশব্দে রাতের অন্তরালে নির্জন রাস্তা যেন এক অন্ধকারে সেতু হয়ে উঠেছিল। কেবল চাঁদের হালকা সোনালি আলো পথের কাঁদুনি পাথরে ছায়ার রূপ ধারণ করেছে। প্রতিটি পদকে বাতাসের ক্ষীণ শুকরা যেন ঘ্রাণ স্বরূপ ভয় প্রদীপ জ্বালাচ্ছে। রাস্তার দুই ধারে গাছগুলো উঁচু চিহ্নিত অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাদের পাতার ফিসফিসানি প্রতিটি কদমে মনে করিয়ে দিচ্ছে কেউ অদৃশ্য চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে। প্রতিটি পা রাখা যেন এক অজানা বিপদের দ্বার প্রান্ত স্পর্শ করছে। রাত্রির নিস্তব্ধতা যেন চারপাশকে নিঃশব্দ অগ্নিকুণ্ডে পরিণত করেছে। চিত্রা মাসি ঝলমলে আলোয় নিজের পথ চলা চালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে খবর এসেছে তার পাশের বাড়ির ইন্দ্রলাল মারা গিয়েছে। সকালে তার শেষ কার্য করা হবে। প্রতিটি কদমে মনে হচ্ছিল কেউ পেছনে পেছনে আসছে। প্রতিটি ধাপ যেন ভেসে যাচ্ছিল এক অদৃশ্য শূন্যের মধ্যে। পেছনের ছায়া আছে, তবে দেখতে পাচ্ছে না। আর অন্তরাত্মা ভয়ানক সংখ্যার বীজ রোপণ করছিল। প্রতিটি কদমে মনে হচ্ছিল কেউ আছে, কেউ পর্যবেক্ষণ করছে নিখুঁতভাবে। বাতাসের ক্ষীণ শুকরা কানে ভেসে আসছে যেন চিৎকারের আভাস, কিন্তু এখানে বাস্তবতা চুপচাপ। শিশরা বারবার ঘুরে তাকায়, কিন্তু অন্ধকারে কেবল ছায়া ছাড়া কিছুই নেই। এতক্ষণে তার মনে ভয় ঢুকে, শরীর কাঁপছে বাজেভাবে, অস্থিরতার স্পন্দিত হচ্ছে প্রতিটি স্নায়ুতে। মনের ভুবন চিন্তা করছে, এ কি কল্পনা নাকি বাস্তবতা? অবচেতন মনে প্রতিটি ছায়াকে প্রাণহীনভাবে দেখতে পাচ্ছে। পায়ের আওয়াজ যেন রীতিমতো প্রতিধ্বনি হচ্ছে। প্রতিটি প্রতিধ্বনি তার স্পন্দনকে আরও দ্রুততর করছে। ছায়ার অবস্থান হঠাৎ বদলায়, একবার মাথার উপর তো আরেকবার পায়ের কাছে, তারপর আবারও দূরে দেখা যায়। চিত্রার দৃষ্টি ছায়ার প্রতিটি কেন্দ্রভূত হয়ে আছে, তবু সে বুঝতে পারছে না এটি মানব না অমানব। নিঃশব্দ রাতের মধ্যে কেবল তার নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। চিত্রা ভয় শুকনো ঢোক গেলে পায়ের গতি দ্রুত চালাতে থাকে। হুট করে সে থমকে যায়। সামনে বিশাল দেহি একটা কালো হুডি পরা লোক। চিত্রার চোখ মুখে আতঙ্কে লাল হয়ে যায়। ভয়ে হিন্দু শাস্ত্র অনুযায়ী রাম নাম উচ্চারণ করতে থাকে। ছায়া মানবটা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। চিত্রার কণ্ঠস্বর আটকে যায়, গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। ভয়ে নিশ্চিচ্ছদ্র অন্ধকারের মাঝে রাস্তাটি নিস্তব্ধ হয়ে আছে। চিত্রা সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে। কে এই অবয়ব? সকালে নিকের অদ্ভুত তির্যক চাহনিটা স্মরণে আসলো। নিকে পালাতে সাহায্য করেছে, সবকিছু আবার জেনে ফেলেনি তো? চিত্রা আটকে উঠছে। মন বলছে নিক, অথচ মস্তিষ্ক বলছে এটা নিক হতেই পারে না। অচেনা ব্যক্তিটা ধীরে ধীরে এগিয়ে আসলো। হাতে ধরা কাচের ভাঙা টুকরো, যেটা ধাতব ছায়ার মতো ঝলমল করছে। প্রতিটি কোণে হিংস্র প্রতিফলন তৈরি করছে। চিত্রার চোখে আতঙ্কের অগ্নিকুণ্ড, শরীর কাঁপছে প্রচণ্ড, নিঃশ্বাস খণ্ডিত। কাচের ধার আর হালকা বাতাসে ঝিকঝিক করছে, ধ্বনি হচ্ছে মৃত্যুর এক নিঃশব্দ সুর বাজছে। লোকটার প্রতিটি পদক্ষেপ শীতলতা ও ভয় মিলিত
হয়ে চিত্রার অন্তরাত্মাকে দমন করছে। কাচের ধার আঘাতের জন্য প্রস্তুত। লোকটা হাত দিয়ে ঘুরায়। চিত্রা কিছু বলতে যাবে, তার আগেই আঘাতের সম্মুখীন হয়। মুহূর্তেই টুকরো বাতাসে ঝাপসা হয়ে ঝড়ের মতো ঘূর্ণিত হতে শুরু করে। ঘ্রাণ স্বরূপ শীতলতার স্পর্শ আর আঘাতের তীব্রতা শরীরে প্রতিটি স্নায়ুকে বিদ্ধ করে ওঠে। কাচের ধার চিত্রার শরীরে আঘাত হানার সঙ্গে সঙ্গে শীতলতা ও ব্যথা তীব্রতা অন্তরাত্মা গভীরে প্রবাহিত হলো। রক্তপাতের গন্ধ বাতাসে ভেসে ওঠে। প্রতিটি শ্বাস যেন লাল তরলে অম্লানতার সঙ্গে মিশে যায়। শরীরটা কাঁপছিল। অস্থিরতার সর্বোচ্চ মাত্রায় পায়ের মণিকোণ থেকে মাথার শীর্ষ পর্যন্ত প্রতিটি স্নায়ু বৃত্ত বেদনার স্পন্দন অনুভব করছিল। চোখের আতঙ্কের অগ্নিকুণ্ড, মুখ লিপ্তি কুঁচকে গেছে। স্বাভাবিক নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেবল হাহাকার ও শ্বাসরুদ্ধ অনুভূতি শরীরের অন্তরঙ্গ পর্যন্ত প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ছোট আন্দোলনে রক্তের স্পর্শ তার অনুভূতি জাগাচ্ছে। পিণ্ডিত কাঁপন ও আঘাতের শীতলতা মিলিত হয়ে মনস্তাত্ত্বিক আতঙ্কের এক অন্তহীন চক্র সৃষ্টি করছে। চিত্রার হাত পা শিথিল হয়ে গিয়েছে। শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অন্তরাত্মা তীব্র আতঙ্কের ভারে প্রতিদিনের বোধ থেকে বিস্মৃত করে এখন প্রতিটি মুহূর্তে মৃত্যুর সীমারেখার কাছাকাছি ধাক্কা খাচ্ছে। রক্তপাত ও আঘাতের তীব্রতার কারণে তার শরীর ধীরে ধীরে নীরবতা ও দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে। চিত্রার মুখে বিকৃত হয়ে গিয়েছে। শ্বাসনালী কিছুটা কেটে গিয়েছে। গ্যার গ্যার আওয়াজ বের হচ্ছে। এমন সময় হুডি পরা লোকটার পৈশাচিক হাসি বেরিয়ে আসলো। রাতের নিস্তব্ধতায় হাসিটা কেমন ভয়ানক শোনালো। চিত্রা সামান্য ছুঁচ নাড়িয়ে পড়ল। কে তুমি? নিকের গাড়িটা গিয়ে থামে একটা বাংলোর সামনে। গাড়ি থেকে নেমে খুব ধীর পায়ে এগিয়ে যায় সেই বাংলোর দিকে। রাগে নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। উম্মাদ হিংস্র হায়নার ন্যায় শিকারির খোঁজে এদিক সেদিক তাকায় সে। সময় অপচয় না করে বাংলোর এখানে পা রাখে। সাথে সাথে হাজার জন গার্ড তার দিকে বন্দুক তাক করে। নিক সমস্ত গার্ডের দিকে 1 মিনিট নজর রাখে। এরপর মাথাটা নিচু করে নিজের সুজের দিকে তাকে ছুঁচ কামড়ে বাঁকা হেসে বলে, আফ্রিকার প্রতিটা গান থমকে যায় আমার সামান্য উপস্থিতিতে। আজ দেখছি ক্ষমতাশালী নাবিদের দেহরক্ষীরা আমার দিকে রিভলভার তাক করছে। নিক কথাটা বলে রক্তচক্ষুর ন্যায় তাকায় ঘাটের দিকে। ঘাটরা ভয়ত দৃষ্টি ফেলে মাথা নিচু করে রেখেছে। এখনো একই ভঙ্গিতে রিভলভার ধরে রেখেছে। একজন ভয় মিশ্রিত কণ্ঠে বলে, দেহরক্ষী হয়েছে নিজের বসকে হেফাজত রাখার জন্য। এখন সামনে যদি হায়নার সমতুল্য গ্যাংস্টার বসও দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কিছু করার নেই। বস আসার আগে পর্যন্ত আপনি বাংলোর ভিতরে ঢুকতে পারবেন না। নিক গাটটার দিকে পাঁচ পাখির ন্যায় তাকায়। চোখের মণি খুঁড়িয়ে বা হাতের অনামিকা আঙুল দিয়ে কপাল ঘষে বলে, ক্ষমতা আছে আমাকে আটকানোর? গাট মাথা নিচু করে ভয়াতুর কণ্ঠে বলে, শেষ রক্তপাত পর্যন্ত লড়াই করব, কিন্তু বসের অনুমতি ছাড়া আপনি রুমে ঢুকতে পারবেন না। আসতে দাও ওকে। এক গম্ভীর আওয়াজ ভেসে আসে দূর থেকে। প্রতিটি গার্ড তাকায় সেই গভীর সুদর্শন ব্যক্তিটার দিকে। নাবিদ 2 হাত পকেটে গুজে পিছ চান চান করে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি নিকের উপর। গার্ডরা রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। নিক বাঁকা হেসে এগিয়ে যেতে থাকে নাবিদের দিকে। নিকের প্রতিটি পদাচরণের দিকে নাবিদ তাকিয়ে নিঃশ্বাস ছাড়ে। সে খুব ভালো করে জানে নিক আসবে, কিন্তু এত দ্রুত আসবে কল্পনাও করে। নিক দূরত্ব বজায় রেখে নাবিদের মুখোমুখি হয়ে দাঁড়ায়। একই মুদ্রার এপিচ ওপিচ 2 ব্যক্তি চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। এক নারীর জন্য নিক গ্রীবাদেশ নাড়িয়ে নাবিদের দিকে তাকিয়ে বলে, আজকাল আপনার গার্ডরা দেখিয়ে আমার দিকে বন্দুক তাক করা শুরু করে দিয়েছে। ওরা কি জানে ঠিক কি হবে এর ফলাফল? নাবিদ গার্ডদের দিকে এক পলক তাকিয়ে বলে, প্রতিটা দেহরক্ষী নিজের মালিকের কথাই চলে। আপনারগুলো তো সেম। আপনার জায়গায় আমি দাঁড়িয়ে থাকলে হয়তো আপনার দেহরক্ষীরা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তো। আমারগুলো তো তাও সম্মান দিয়েছে গ্যাংস্টার বস নিক জেফরান। ছিল হেসে বলে, জুতের মালা গলায় পড়িয়ে চেয়ারে বসিয়ে মর্যাদার মতো হয়ে গেল না? সে যাই হোক, ও কোথায়? নাবিদের পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নিক কাকে ইঙ্গিত করছে বুঝতে বাকি নেই। গম্ভীরতা চেনে বলে, নিক ওকে।
ভ্রু নাচে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে। কার কথা বলছে বুঝতে পারছিস না? নাবিদ অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে বলে। একদম নয়। ঠিক কার কথা জিজ্ঞেস করেছেন আপনি? নিক রাগ কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে। দেখ নাবিদ, ধৈর্যের পরীক্ষা নিস না। মেয়েটাকে কোথায় রেখেছিস? নাবিদ কিছুটা বিরক্তি প্রকাশ করে বলে। দেশের খ্যাত গ্যাংস্টার নিক জেফরানের কথায় এত জড়তা? কাকে ইঙ্গিত দিচ্ছেন না বললে বুঝবো কিভাবে? নাবিদের হেয়ালিপনায় নিক নিজে ধৈর্য হারায়। খ্যাপা বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে নাবিদের উপর। শার্টের উপরের অংশ চেপে ধরে গর্জে ওঠে। কুত্তার বাচ্চা, আমার বউ কোথায়? কোথায় রেখেছিস তাকে? বউ শব্দটা শুনতে নাবিদ নিজের ব্যথা ভুলে যায়। অবিশ্বাস্য চাউনিতে নিকের দিকে তাকায়। হস্ফুট আওয়াজে বলে। বউ? মেনে নিয়েছিস বিয়েটাকে? নিক তাতে দাঁত পিষে ধাক্কা মেরে সরিয়ে দেয় নাবিদকে। নিঃশ্বাস টেনে বলে। মানে না মানে সেটা আমার ব্যাপার, তার হিসেব আমি তোকে দেব না। নাবিদ নিজেও কিছুটা রেগে যায়। দিতে হবে নিক। এখানে 3টা জীবন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পড়ে আছে। এ নিয়ে আমার ভালোবাসা, এটা তুই খুব ভালো করেই জানিস। ওর জন্য আমি সব ছেড়েছি। ওর মতো কোমল হৃদয়ের মেয়ে একটা ভালো পুরুষ ডিসার্ভ করে। তোর মতো নর পশুর সাথে এ নিয়ে কখনো থাকতে পারবে না। নিক রাগটাকে কন্ট্রোল করে অদ্ভুতভাবে হাসল। রহস্যময় হেসে বলল। রাইট, ভালো ছেলে ডিজার্ভ করে, কিন্তু তুই কি ভালো ছেলে? নাবিদ শুকনো ঢোক গিলে বলে। মানে? নিক ছোট বাঁকিয়ে বলে। তুই ভার্জিন? নাবিদ ছোট ফেঁচায় ঘন ঘন শ্বাস টেনে বলে। নিক স্টপ। নিক 2 কদম এগিয়ে আসে নাবিদের দিকে। প্যান্টের পকেট থেকে এক হাত সরিয়ে বলে। ঠিক কয়টা মেয়েকে ছেড়ে খেয়েছিস হিসেব আছে? ঠিক কয়টা মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিস তার হিসেব আছে? উপস, সরি, এটাকে ইন্টিমেট নয় রে পাগলা, রেপ বলে। তুই তো রেপিস্ট। আর একজন রেপিস্ট কিভাবে কোমল মতো নারীকে ডিজার্ভ করে ভিকি? নাবিদের পুরো শরীর কাঁপছে। কপাল দিয়ে চিকন ঘাম ঝরছে। গলায় শুকিয়ে কাঠ হয়ে আসছে। এই মুহূর্তে ছোট্ট করে উত্তর দিয়ে বলে। ওইটা আমার বিষাক্ত অতীত ছিল। তখন আমি ধর্মহীন জানোয়ার রূপী পিসাচ ছিলাম। এখন আমি আর সেই ভিকি নেই। তুই হয়তো ভুলে যাচ্ছিস নিক। তওবা পড়লে উপরওয়ালা সব ক্ষমা করে দেন। এই ছোট্ট মেয়েটাকে ভালোবেসে 12 বছরে আমি জানা মতে কোনো খারাপ কাজ করিনি। আজও কোনো নারীর সান্নিধ্যে যায়নি। বদলে গিয়েছি আমি। ভিকি নামক মানুষকে কোনো নরখাদরটা আজ পুরোপুরি পাল্টে গিয়েছে। নাবিদ নামে নিজের পরিচিতি অর্জন করেছে হালাল উপায়ে। মাফিয়া সাম্রাজ্যকে বিদায় জানিয়ে আলোকে বেছে নিয়েছে। সব স্যাক্রিফাইস ছিল শুধুমাত্র মেয়েটার জন্য। তুই কেন আমাদের মাঝে ঢুকেছিস? নিক বাংলোটার দিকে তাকে ছুট কামড়ে বলে। ট্রাস্ট মি নাবিদ, বহু কষ্টে কন্ট্রোলে আছে। আরেকবার যদি মেয়েকে নিজের ভালোবাসা বলে দাবি করিস তাহলে সম্পর্ক ভুলে যাব। নাবিদ নিকের দিকে পূর্ণাঙ্গ দৃষ্টি বুলিয়ে বলে। একটা প্রশ্ন করব, লাস্ট বারের মতো। কোনো রকম দ্বন্দ্ব ছাড়া উত্তর দিবি। কেমন আছিস? কেমন আছে শব্দটা কর্ণে প্রবেশ করতে নিক ছোচ কামড়ে শব্দ করে হেসে ওঠে। আমার জিনিস নিজের কাছে এনে জিজ্ঞেস করছিস কেমন আছে? এনি তোকে ভালোবাসে না নিক। হ্যাঁ, আমি ট্রাস্ট করি তুই এনিকে বিয়ে করেছিস, কিন্তু জোর করে বিয়ে করলে সেই বিয়ে হিসেবে থাকে না। এনি যদি তোকে ভালোবাসতো তাহলে আমি নিঃসন্দেহে তোদের মাঝ থেকে সরে আসতাম। কিন্তু ও তোকে ভালোবাসে না। মেয়েটা তোর কাছে থাকলে মৃত লাশ হয়ে যাবে। মন কোনো দিনও পাবি না। দেহটা নিয়ে কি করবি? নিক রেগে গিয়ে বলে। মন দিয়ে কে কোন বাল ছেড়েছে? আমার তো দেহটাই প্রয়োজন বেশি। মাত্র 2 বার করেছে, আরও অনেকবার করা বাকি। নিজের ইচ্ছে পূরণ না হওয়া অব্দি মেয়েকে আমার দৃষ্টিসীমার ভিতরে থাকতে হবে। নাবিদ না বুঝেই বলে। কি 2 বার করছিস? নিক নাবিদকে এড়িয়ে বাংলোর ভিতরে এগিয়ে যেতে যেতেই বলে। বললে তুই আবার উত্তেজিত হয়ে পড়বি। নাবিদ বিরক্তি নিয়ে বলে। বাজে কথা বন্ধ কর নিক। নিজেকে সামলানোর ক্ষমতা ভিকির ছিল না, কিন্তু নাবিদের ঠিকই আছে। এই সত্যিটা হজম হচ্ছে না। যার দৈনিক রাত দিন 10 থেকে 12টা মেয়ে লাগতো, সে এতটা ভদ্র হয়ে গিয়েছে ভাবতে কষ্ট হচ্ছে। নাবিদ রেগে গিয়ে বলে। তুই কিন্তু এইবার বাড়াবাড়ি করছিস। অতীত নিয়ে কেন পড়ছিস? আমার বাংলোতে ঢুকেছিস কার অনুমতিতে? কিছুক্ষণের জন্য দাঁড়ায়, চোখের রহস্য রেখে বলে। আমার উপরে যাওয়ার চেষ্টা করিস না। তার রহস্য ফাঁস করতে আমার 2 সেকেন্ড টাইমও লাগবে না। ঘুমন্ত সিংহকে ঘুমন্ত থাকতে দে। জাগিয়ে তোলার চেষ্টা করিস না, পস্তাবি প্রচুর। নাবিদ গ্রীবাদেশ নাড়িয়ে বলে। এ নিয়ে আমার কাছে নেই।
নিক চোয়াল চেপে ধরে রাখে কিছুক্ষণ, দাঁত কটমট করে মোবাইলে দৃষ্টি রেখে বাঁকা হেসে বলে, তোর বাংলোতে 2 তলার মধ্যে ডান পাশের রুমে আয়নার সামনে এই মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই মুহূর্তে শুরু থেকে জামা খুলছে। মূলত আমি যাতে সাথে সাথে অ্যাকশন নিতে পারি, তাই আমার কাজটাকে সহজ করার চেষ্টা চালাচ্ছে। নাবিদ আটকে উঠে অধৈর্য হয়ে নিকের দিকে এগিয়ে যেতে যেতেই বলে, ফোনের ভিতরে কি আছে? তুই জানলি কিভাবে এত সব? নিক ঠোঁট চেপে ধরে, চোখ দুইটা থেকে যেন আগুন বের হচ্ছে। শান্ত রূপটাকে বিদায় জানিয়ে অশান্ত রূপে ফিরে আসে। মোবাইলটা চট করে বন্ধ করে গর্জে ওঠে, কাপুরুষ ভেবেছিস আমাকে? হ্যাঁ, এতটা ভালো মনে করেছিলি শালা মাদার ফাকা। এই নারীর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ চিরতর বন্ধ করে দেয়। কলিজা টেনে বের করে নিয়ে এসেছি হাজার পুরুষের, এক রাতেই নারী তোর সাথে ছিল। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে হিসেব আমি নেব। কত বড় ছলনাময় নারী তুই ভাবতে পারছিস? প্রতিটা গার্ডকে নাকানে জমানে খাইয়ে শালি পালিয়ে এসেছে। তোর ব্যবস্থাটাও বড় করব। নিকের রাগ দেখে নাবিদ কপাল কুঁচকায়। হাতে থাকা রিভলভারটা নিকের দিকে রেখে বলে, ট্রাস্ট মি নিক, তুই যদি এনির কাছে যাওয়ার চেষ্টাও করিস, তাহলে এখানে থাকা প্রতিটা বুলেট তোর মাথায় ঢুকবে। নিক খাড় কাত করে তাকায় নাবিদের দিকে, সেই হৃদয় কাঁপিয়ে তোলা হিংস্র চাহনি। নাবিদ পিছু হলো না। নিক চুঁচকে আর ভাব নিয়ে বলে, চেষ্টা করে দেখতে পারিস, তবে দেখিস তার আগে নিজে যেন মাটিতে লুটিয়ে না পড়িস। নাবিদ গাঞ্জা নিকের মাথা বরাবর রেখে তচ্ছিল হেসে বলে, যার জন্য পুরো জগৎটাকেই পাল্টে ফেলেছে, তাকে এত সহজে চলে যেতে দিব? ভালোবাসার অর্থ তুই বুঝিস নিক? জীবনে কোনোদিন ভালোবেসেছিস কাউকে? আমি এই মেয়েটার প্রতি উন্মাদ নিক। প্লিজ আমার পাখিটাকে ছেড়ে দে। আমি নাবিদ তোর কাছে ভালোবাসার ভিক্ষে চাইছি। প্রচণ্ড ভালোবাসি। এই মেয়ে যদি আমার না হয় আমি বাঁচবো কার জন্য? যার জন্য পুরো সাম্রাজ্য ছাড়লাম, সে যদি আমার না হয়, তাহলে বেঁচে থেকে কি করব? জেদ ধরে তুই একজনের কলিজাকে ছিনিয়ে নিচ্ছিস নিক। ভালোবাসি আমি তাকে, তুই সেই ভালোবাসার গভীরতা বুঝবি না। নিঃশব্দ করে হেসে বলে, তুই এই মেয়েকে পাওয়ার জন্য স্যাক্রিফাইস করেছিস, আর আমি স্যাক্রিফাইস না করে আমাদের পাগল করব। এই মেয়ে একদিন আমার জন্য এমন পাগল হবে যে একদিন অনুপস্থিতিতে আমার থেকে বড় সাইকোতে পরিণত হবে। হাজালি, যে তোকে সহ্য করতে পারে না, সে তোর জন্য পাগল হবে। নিক অদ্ভুতভাবে হেসে আরেকটা পা বাড়ায়, সাথে সাথে এসে সামান্য হেলে পড়ে। বুলেটটা গিয়ে একদম সিঁড়ির দিকে ছিটকে পড়ে। নিক চল শক্ত করে ফেলে। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ডান হাত উঁচু করে একটা সরু নাইফ আচমকায় ছুঁড়ে মারে। নাইফটা গিয়ে একদম নাবিদের বক্ষ ভেদ করে। মুহূর্তেই তাজা রক্ত ভেসে যায় তার বুক, সাদা শার্টটা লাল হয়ে যায়। নিক সেদিকে এক পলক তাকে মুখ বিকৃতি করে বলে, বেচ। আর এক মুহূর্ত দাঁড়ায় না। 2 তলার সিঁড়ি পেরিয়ে একটা রুমেই ঢুকে পড়ে। আচমকা এত শব্দ করে দরজা খোলার জন্য এনি ভয়ে শিউরে ওঠে। ভালোভাবে দেখতেও পায়নি লোকটাকে। কেউ একজন ঝড়ের গতিতে এসে চুলের মুঠি চেপে ধরে। সাথে সাথেই শক্ত হাতের থাপ্পড়কে একপাশে গিয়ে ছিটকে পড়ার উপক্রম। চুল ধরে রাখার কারণে লম্বা সোনালি চুলগুলোতে বাজেভাবে টান লাগে। মনে হচ্ছিল চুলগুলো এই বুঝি সব ছিঁড়ে গিয়েছে। থাপ্পড়টা ওজন সহ্য করার মতন ক্ষমতা তার ছিল না, কিন্তু একই গালে একাধারে আরও থাপ্পড় পড়ে। এনি চোখ খুলে এক নজর দেখতেও পারছে না ব্যক্তিটাকে, শুধু মাথা ছিমছিম করছে, ফুপিয়ে কান্না করে উঠছে। আরও 4টা থাপ্পড় পড়ে বাম গালে। পরপর 8টা থাপ্পড়ের ওজন সহ্য করার মতন শক্তি তার কোনো গালে ছিল না। পরবর্তীতে আরেকটা থাপ্পড় দিতে এনি ছিটকে মেঝেতে গিয়ে পড়ে। এইবার আর পাষণ্ড পুরুষটি ধরেনি। এনি মেঝেতে পড়ে আর্তনাদ করে ওঠে। শক্ত মেঝেতে মনে হচ্ছিল যেন হাড় ভেঙে গিয়েছে। এনি নিঃশ্বাস ফেলতে পারছে না ব্যথায়। গাল 2টা হয়তো ফুলে উঠেছে, মাথা ঘুরছে, ফলে চোখ মেলে তাকাতে পারছে না। এরই মধ্যে কেউ একজন আবারও তার চুলগুলো শক্ত করে চেপে ধরে দাঁড় করায়। এরপর দেয়ালের সাথে শক্তভাবে চেপে ধরে গর্জন করে উঠছে, তন্তের বাচ্চা, ছলনা করিস আমার সাথে? কার নাকি চুমানে দিতে চেয়েছিলি? শালে তুই জানতে না তোকে ঠিক খুঁজে বের করবো। শালে তুই জানতি না তোকে ঠিক খুঁজে বের করবো? কুত্তার বাচ্চা, কথা বল বলছি। কথা বলছিস না কেন? এই বেয়াদব, কথা বল। এনি শ্বাস আটকে আসছে। যে কোনো সময় হয়তো দমটাও বন্ধ হয়ে যাবে। নিক আরও ক্ষুব্ধভাবে এনির গলাটা চেপে ধরে আছে। নিকের প্রতিটা হুঙ্কার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। কিভাবে এসেছে এই লোক? এখন কি করবে? নাবিদ ভাইকে কি মেরে ফেলবে?
ও আল্লাহ, তার জন্য একজন নির্দোষ ব্যক্তির প্রাণ গেল। প্রাণ চাপে এনি বহু কষ্টে কাপা গলায় বলে, আপনি এইখানে? এই শব্দটা নিকের শরীরে আগুন ধরার মতো বাক্য। রাগে ক্ষোভে হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে এক টানে এনির শরীরের কাপড় এক অংশ ছিঁড়েই ফেলে। সাথে সাথে এনি আটকে ওঠে। দুর্বল শৈলজা নিয়ে নিককে ধাক্কা দিতে চায়, কিন্তু এক চুলো সরাতে পারেনি। নিক হিংস্রতা নিয়ে ডান পাশের কাপড়টাও ছিঁড়ে ফেলে। নিকের নখের স্পর্শে এনির দুই বাহু থেকে তরল রক্ত গড়িয়ে পড়তে থাকে। এনির মনে হচ্ছে যেন হিংস্র পশু তার শরীর আঁচড় কাটছে। এনি শব্দ করে কেঁদে ওঠে। ছাড়ুন বলছি আমায়, অসভ্য। লজ্জা করছে না আপনার? একটা মেয়ের কাপড় ছিঁড়ে ফেলছেন আপনি। ফার্স্ট অ্যাওয়ে ফ্রম মি। নিক রক্তচক্ষু ন্যায় থাকা এনির দিকে চোয়ালটা শক্ত করে চেপে ধরে বলে, ইউ সন অফ আ বিচ, টক। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। সত্যি করে বল, কোথায় কোথায় স্পর্শ করেছে তোকে? ঠিক কোন কোন জায়গাতে হাতের ছোঁয়া তোর শরীরে লেগেছে? এনি ভয় শিউরে হচ্ছে। এটা কোনো মানুষ হতেই পারে না। মানুষের স্বভাব এতটা হিংস্রতা কিভাবে হয়? এনি কিছু বলতে গিয়েও আটকে যায়। নিক এক টানে বাকি জামাটাও ছিঁড়ে ফেলে। বর্তমানে অন্তর্বাস ছাড়া এনি শরীরে আর কিচ্ছু নেই। লজ্জায় আড়ষ্ট হয়ে দুই হাত দুই আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু পাষণ্ড পুরুষটার জন্য সেটাও সম্ভব হলো না। দুই হাত খামচে ধরে তাতে দত পিষে বলে, কথা বলছিস না কেন? কোথায় কোথায় স্পর্শ করেছে তোকে? এনি রাগে ছাপা আর্তনাদ করে ওঠে। তাতে আপনার কি? আপনি নিজে তো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শতবার স্পর্শ করেছেন। কলঙ্কিত তো আমি সেদিন হয়েছি। নতুন করে কিসের কালিমা লাগাবে শরীরে? নিক ঘন ঘন নিঃশ্বাস টেনে এনির মুখের দিকে তাকায়। এনির চোখ নিভু নিভু হয়ে আসে। নিক এনির গাল চেপে ধরে বলে, পন্থের বাচ্চা, আমার স্পর্শ আবার সবার স্পর্শ এক? এনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। নরম গলায় বলে, পার্থক্য করছেন? নিক ফ্রিকুচকে বলে, পরপুরুষের স্পর্শ পেতে এত ভালো লাগে? এমন হলো তো সেদিন নিলাম কেন্দ্রে তোকে ছেড়ে আসা উচিত ছিল। কোন দুঃখে তোর মতো বেয়াদবকে এত টাকা দিয়ে কিনলাম, এই নিয়ে আফসোস হচ্ছে। এনি টলমল চোখে তাকিয়ে বলে, এত আফসোস হচ্ছে? যখন আফসোস হচ্ছে তখন এইভাবে বন্দি করে কেন রাখেন? ছেড়ে দিলেই তো পারেন। নিক প্রগাঢ় ক্ষুদ্ধতা এনি চুলগুলো চেপে ধরে বলে, ছেড়ে যাওয়ার শব্দটা উচ্চারণ করা তোর জন্য নিষিদ্ধ। একবার ছেড়ে দিই, হাজারটি পুরুষের নজরে পড়বে, চিলের মতো ছিঁড়ে ফেলবে তোকে। তোর ধারণা নেই তুই ঠিক কাদের নজরে পড়েছিস। অবশ্যই এদের কাছে গেলেই ভালো হতো, ঘন্টায় ঘন্টায় সুখ খুঁজে পেতে। এনি নিকের বুকে ঘুষি দিয়ে চেঁচিয়ে ওঠে, মুখে আটকাচ্ছে না কিছু? তাদের কথা জানি না, কিন্তু আপনি কি কোনো দিক দিয়ে কম? আপনার মতো কুকুরের মতো ব্যবহার কেউ করেনি নিক জেভরান। আপনাকে ঘৃণা করি আমি অনেক। ঘৃণিত পুরুষটার স্পর্শ যখন শরীরে লাগে তখন মনে হয় যেন কেউ শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। নিক হাতের বাঁধন আরো শক্ত করলো। দাঁত কটমট করে বলল, এতটা ঘৃণা কেন করিস আমাকে? এনি ফুপিয়ে কান্না করে ওঠে। আপনি আমাকে আঘাত করেন, গালি দেন অনেক, খুব খারাপ আপনি। নিক ঠোঁট চেপে ধরে রেখে বলে, আমার অবাধ্য হয়ে পালিয়ে কেন আসলি? বদ্ধ রুমে আদৌ দিনের পর দিন থাকা যায় নিক জেভরান? আপনি নিজে থাকতে পারবেন? নিক শব্দ করে পৈশাচিক ভাবে হেসে ওঠে। কি ভয়ানক সেই হাসির শব্দ! এনি শরীর শিরশির করে ওঠে। লোকটা অদ্ভুত রকম সুন্দর। যে কোনো মেয়ে এক দেখাতে ভালোবেসে ফেলবে। এনিও হয়তো প্রতিটি মেয়ের মতো ভালোবেসে ফেলতো, কিন্তু এই লোকটাকে কি আদৌ ভালোবাসা সম্ভব? এনির চোখ নিভু নিভু হয়ে আসে। সামান্য হেলে পড়তে নিক শক্ত গলায় বলে, আমার অতীত ঘাটতে এসো না, তবে জ্ঞান হারালে কলেজে টেনে নিয়ে আসবো আমি। বলো জ্ঞান হারাবি না? এনি আর কথা বলার মতো অবস্থায় নেই। চোখ দুটা প্রায় বন্ধ হয়ে আসছে। এনিকে রাগের মাত্রা আরো বেড়েই যায়। ওয়াশরুমের দরজা খুলে এনিকে ধাক্কা মেরে বাথটবে ফেলে দেয়। শক্ত বস্তুর সাথে ধাক্কা খেতেই সইচা ঝাঁকুনি দিয়ে উঠে। নিক এনির মাথাটা পানি ভর্তি বাথটবে চেপে ধরে তাতে দত পিষে বলে, আমার আগলে রাখা দেখেছিস, কিন্তু পশুত্ব দেখিস নি। প্রয়োজন তোকে মারবো, এরপর নিজে মরবো। এরপরে ওই শরীরের এক অংশও কেউ তাকাতে পারবে না। বাথটবে মাথাটা চেপে ধরাতে এনি নিঃশ্বাস নিতে পারছে না। ছোটার জন্য ছটফট করতে থাকে। যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই বাথটবটা থেকে মাথাটা তুলেই ধরে। 4 সেকেন্ডের ভেতর আবারও চেপে ধরে। এভাবে 20 বার
এই অত্যাচার চলতে থাকে। এনি জ্ঞান হারায়নি এখনো, কিন্তু মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছে। কান্না করে ফুপিয়ে বলে, খুব খারাপ আপনি, জানোয়ার আপনি। এত কিসের জ্বালা আপনার আমাকে নিয়ে? আজ দুর্বল বলে আঘাত করছেন? নিক সামান্য তাকালো এনির দিকে, মনের অজান্তেই বলল, যার স্বামী পুরো দেশ শাসন করে সে কিভাবে দুর্বল হয়? বলেছিলাম না, আমার কথায় বাধ্য হয়ে চল, দুনিয়ার সব সুখ পথতলে এনে রাখবো। এনি শরীরটা শিরশির করে উঠল, তবে কেন হলো জানা নেই। এনি অবাক হয়ে বলে, স্বামী? নিজের জেদ ছাড়া আমাকে বউ মানেন আপনি? নিক কথাটা শুনলো কিন্তু কোনো উত্তর করলো না। গম্ভীর হয়ে এনির পুরো শরীরের দিকে তাকালো। অর্ধনগ্ন মেয়েটাকে দেখে পুরুষ মন জাগ্রত হয়ে উঠছে। আচমকা এনির ঠোঁট দুটা তীব্রভাবে চেপে ধরে। এনি ব্যথায় চোখ খিচে ফেলে। নিক কানের নিচে ঠোঁট ছুঁয়ে বলে, তোর শরীরের চামড়া পরিবর্তন না করা অবধি আমি শান্ত হব না। ভিতরে তীব্র দহনে চলছে। তোর এই শরীরটা তো আমার নামে লেখা হয়ে গিয়েছে। তাহলে পরপুরুষের সামান্য স্পর্শ কেন লাগবে তোর শরীরে? আমাকে শান্ত করবে বিক্রম। অশান্ত আমিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আয় দ্রুত, নাহলে হাজারটা লাশ দেখবে চোখের সামনে। তোর শরীরের চামড়া যদি খুলে ফেলে। এনির হৃদয়ে পানি শুকিয়ে আসছে। কি বলে যাচ্ছে সাইকো? আল্লাহ, এমন কি পাপ করেছিল সে? এমন এক চিতাবাঘের সাথে তার সাক্ষাৎ কেন করিয়েছিল? ক্লান্ত হয়ে যাচ্ছে সে, আর পারছে না লড়াই করতে। এনি চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আপনার মতো অমানুষ আমি আর একটাও দেখিনি। শরীরের চামড়া খুলে ফেলে কেন কোনো মানুষ বাঁচবে? নিক শান্ত চোখে তাকালো এনির দিকে। হঠাৎ টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝের উপর। এনি সেদিকে তাকে কিছু বলতে যাবে, তার আগে নিকের আক্রমণের শিকার হয়। এনির ঠোঁট দুটা পুনরায় নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। এনি ছটফট করে নিকে ধাক্কা দিতে থাকে। নিক প্রগাঢ় ক্ষুব্ধতায় এক হাতে প্যান্টের বেল্ট খুলে দ্রুততার সাথে হাত বেঁধেই ফেলে। নিক ঠোঁট ছেড়ে দিয়ে এনিকে এক ঝটকায় নিজের নিচেই ফেলে দেয়। গালটা চেপে ধরে বলে, এই শরীরে একটা স্পর্শ যদি অন্যের থাকে তাহলে আমি শান্তিতে শ্বাস নিতে পারবো না। আমার স্পর্শে সব আবার আগের মতো সজীব হয়ে উঠবে। আমার শরীরে সেই ক্ষমতা নেই আজ। I'm telling you, stay away from me. You don't touch me normally. নিক কিছুক্ষণ চুপ থাকে। এনি পালিয়ে এসেছে এই কথাটা মনে হতে আবারও আগের রূপে ফিরে আসে। এনি কিছু বলতে যাবে, আবারও নিক একটা কাপড়ের সাহায্যে মুখটাই বেঁধে ফেলে। অসহায় চোখে দেখে নিককে। জীবন কি তাহলে এটাই? এই লোকটার সাথেই কি তাহলে সারা জীবন থাকতে হবে? এমন বর্বর রক্তাক্ত জীবন সে কাটাতে পারবে না। এই লোক কখনো নর্মাল হতে পারে না। তার দেখা সর্বশ্রেষ্ঠ সাইকো। বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দে এনি চোখ বন্ধ করে ফেলে। মন বলছে, এখন তোমরা এসো না, আমি মরে যাই। তবুও এই মুহূর্তে যদি কেউ দরজা ভেঙে না ঢুকে। প্রায় 20 মিনিট ধাক্কাধাক্কির পর শব্দ কমে যায়। আশ্চর্যের বিষয়, কেউ দরজাটা ভাঙেনি, কিন্তু কেউ আসেও নি। কিন্তু কেন? এনি প্রতিবারের মতো শক্ত দেহের নিচেই পিষে যায়। নিককে সামলানোর ক্ষমতা কোনো কালে তার ছিলই না। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে। এনি নিস্তেজ শরীরটা দেখে নিক থেমে যায়। বাঁকা হেসে এনির গলায় চিকন একটা চেনের দিকে তাকায়। চেনে নিম্নাংশে জল করছে ছোট্ট একটা রকেট। নিক এনির গালে স্লাইড করে হিসে বলে, আজ তো একটা ক্যামেরা নিয়ে ঘুরছে, অথচ খবর নেই। পরপুরুষের স্পর্শ গায়ে লাগানোর শাস্তি মাত্র পেয়েছে। পালিয়ে আসার শাস্তি তো এখনো বাকি। ব্ল্যাক রোজ, জীবন্ত কবর তোমার জন্য বরাদ্দ করলাম। নিক বাথটব থেকে উঠে আসে। কোমরে টাওয়াল পেঁচিয়ে মেঝেতে পরে থাকা হালকা ভেজা প্যান্ট আর গেঞ্জি পরিধান করে ফেলে। ট্রায়াল রুম থেকে একটা জামা বের করে এনিকে পরিয়ে দেয়। এরপর পাজা কোলে করে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নেমে লিভিং রুম দিয়ে এগিয়ে যায়। নাবিদের বুকে ব্যান্ডেজ করা। নিকের কোলে এনিকে দেখে নাবিদের চোখ ভিজে আসে। পুরুষদের কাঁদতে নেই। নাবিদ অসহায় চোখে তাকিয়ে বলে, কি করছিস নিক? নিক বিরক্তি নিয়ে বলে, বললাম না এইসব বললে উত্তেজিত হয়ে পড়বি। নাবিদ চোখ বন্ধ করে ফেলে। সে আগে থেকেই অনুমান করেছে এমন কিছুই হয়েছে, তাই সরে এসেছে দরজা থেকে। না হলে দরজা ভেঙে ভেতরে ঢোকার ক্ষমতাও তার ছিল। নাবিদ এনির দিকে তাকিয়ে বলে, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। নিকের স্বরলোক্তি। স্বাভাবিক। নাবিদের চোখ দুটো জ্বলে ওঠে
আর সহ্য করতে পারছে না এসব। নিক বাংলো থেকে বেরিয়ে যাবে এমন সময় গার্ডরা পথ আটকায়। নিক ফ্রুকুচকে তাকায়, দেখে পেছনে নাবিদ দাঁড়িয়ে আছে। নিক জোঞ্চকে আর ভাব নিয়ে গাড়ির ভেতরে এনিকে বসিয়ে দেয়। এনির মাথাটা এক প্রকার হেলেই পড়ে আছে। নিক নাবিদের দিকে তাকিয়ে বলে, এইটাকে আগে কবর দিয়ে আসে, এরপর তোর সাথে ফাইট করছে। নাবিদ তেড়ে এসে বলে, বলদ মনে হয় আমাকে? তুই তো বলো দে, নতুন করে মনে করার কি আছে? তুই বলদ না হলে আমার জিনিস চিন্তা করার সাহস পেতে নাকি? আর এমন একটাকে চিন্তা করেছিস যেটাকে দেখলে আমার রাগ ওঠে। এই আপদটাকে নিয়ে তুই কি করবি? এই আপদটাকে নিজের রানী করব।